হ্যালো, আমি তিস্তা। মেঘালয়ের প্রথম দিনের সূচনা হয়েছিল যখন আমরা কলকাতা এয়ারপোর্টে বসে আগের দিন রাত্রের লুচি আর চিলি চিকেন দিয়ে আমাদের প্রাতরাশটা সারছিলাম। আমি যদিও এর আগে সকালবেলায় স্টেশনের একটা দোকান থেকে গরম দুধ চা আর প্রজাপতি বিস্কুট খেয়েছিলাম, তবে সেটার আর ভিডিও তোলা হয়নি। তো এরপর আমরা ফ্লাইটে উঠে যে যার সিটে বসে পড়লাম। অক্সিজেন ম্যানিফোল্ডও রান করতে আরম্ভ করলো, কিন্তু তারপরই হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে আমাদেরকে প্লেন থেকে নামিয়ে দিয়ে এর পরের অন্য একটা প্লেনে শিডিউল করে দেওয়া হলো। এতে অনেকটা সময় নষ্ট হলো, আবার যাত্রীদের মধ্যে টেনশন বিরক্তি এসবও বাড়ছিল। তবে অবশেষে গঙ্গা নদীর উপর দিয়ে যাত্রা শুরু করলো আমাদের বিমান। খানিক পরে আমাদের এয়ার ইন্ডিয়া থেকে একটা ছোট্ট কমপ্লিমেন্টারি ফুড বাকেট আর ফ্রুট জুস দিল। টিকিট বুক করার সময় দুটো অপশান ছিল, ভেজ আর ফ্রুট। আমি ভেজ স্যান্ডউইচের বদলে ফ্রুটটাই স্বাস্থ্যের জন্য চুজ করেছিলাম। তো ফ্রুটগুলো খারাপ দেয়নি, এর মধ্যে ছিল আনারস, কিউই আর পাকা পেঁপে। অন্য সময় হলে আমি পাকা পেঁপেটা খেতাম কিনা সন্দেহ, কিন্তু বিমানের বাইরের দিকে তাকিয়ে ওই পেঁজা তোলোর মতো মেঘ দেখতে দেখতে সব ভুলে ঠিকই খেয়ে ফেললাম। আর ঠিক ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের বিমান পেরোলো ব্রহ্মপুত্র নদী। আর তখনই আমি বুঝতে পারলাম কখন যেন আকাশের সীমানা বদলা বদলি হয়ে গেছে। অর্থাৎ আমরা ভারতের আকাশ ছেড়ে এখন বাংলাদেশের আকাশে ভাগ বসিয়েছি। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশের সিলেট জেলা। পাখির চোখে দেখে বুঝতে পারলাম বাংলাদেশের অন্যান্য স্থানের মতো এ জেলাটাও বেশ জলাভূমি আকীর্ণ। বেশ কয়েক মিনিট প্রতিবেশী দেশের এই অপার সৌন্দর্য উপভোগ করিয়ে তারপর বিমানটা একটু বেঁকে আসামের সবুজ চাদর পেরিয়ে এসে পড়ল গুয়াহাটি বিমানবন্দরে। চেক আউট করার পর প্রথমবার গুয়াহাটি বিমানবন্দরে পা দিয়ে বুঝলাম এই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্টটা অসাধারণ সুন্দর করে সাজানো। অবশ্য হবে নাই বা কেন, নর্থ ইস্টের প্রথম আর একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে কথা। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা আগে থেকে বুক করা গাড়িতে চেপে আসাম পেরিয়ে মেঘালয়ে ঢোকার মুখে একটা ধাবাতে লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। এটার নাম হলো সর্দারজি দা ধাবা। নর্থ ইস্টে খাবারের দাম অনেক বেশি, এ কথা আগেই শুনেছিলাম। এখানে এসে প্রথমবারই বুঝতে পারলাম কথাটা কতটা সত্যি। 4 পিস চিকেনের পাতলা ঝোলের দাম 360 টাকা আর প্লেন সাদা ভাত 90 টাকা দেখে আমার পাইস হোটেলে খেয়ে বেড়ানো মনটা দুঃখে হু হু করে উঠল। তাড়াতাড়ি করে আর কিচ্ছু না দেখে ভেজ থালি অর্ডার করে দিলাম। ভেজ থালির দাম এখানে 180 টাকা আর সঙ্গে নিলাম মাত্র 70 টাকা দিয়ে একটা ডবল ডিমের অমলেট। 15 থেকে 20 মিনিট ক্ষুধার্ত চাতকের মতন বসে থেকে থেকে তারপর যেটা আসলো, সেই ভেজিটেবল থালিতে আমি ডাল, ছোলা আর আলু ছাড়া কোনো ভেজিটেবলের টিকিও দেখতে পাইনি। সঙ্গে একটা প্লেটে পেঁয়াজ, লঙ্কা, লেবু আর ঝাল চাটনি দিয়েছিল। তবে আমার কোনো তরকারি তেমনভাবে ভালো না লাগায় শুধুমাত্র একটা ছোলার তরকারি যেটা একটু ভালো লেগেছিল সেটা দিয়ে খেয়ে দিয়ে উঠে পড়লাম। হাত ধুতে গিয়ে দেখি কলে জল নেই, তাই বালতি থেকে তুলে নিতে হচ্ছে। সব মিলিয়ে এই ধাবাটায় যে একবার খাবে সে মনে হয় না আর দ্বিতীয়বার ওখানে যাবে। আর ওরাও ভালোই জানে যে ট্যুরিস্টরা ওয়ান টাইম কাস্টমার, তাই এখানে সার্ভিস দেওয়ার কোনো ব্যাপারই নেই। ধাবা থেকে বেরিয়ে ছোট্ট ছোট্ট কয়েকটা দোকান দেখতে পেলাম, যার মধ্যে অনেক হ্যান্ডমেড আর লোকাল খাবার দাবার বিক্রি হচ্ছিল। বিশেষ করে বলবো এই বাদাম তিল চিক্কি আর কোকোনাট চিক্কিটার কথা, সত্যি ভীষণ ভালো খেতে। তো এরপর আসাম রোড ধরে আমরা চলতে শুরু করলাম আবারও মেঘালয়ের পথে। আমাদের রসিক ড্রাইভার আলিদার মুখে শুনলাম এই ওয়ান ওয়ে রোডটার মজার ঘটনা। এই দিকের যে রোডটা এইটা আসলে আসামের, আর ওই দিকের রোডটা মেঘালয়ের মধ্যে পড়ছে। অর্থাৎ মাঝখানের ছোট্ট গ্রিন বাউন্ডারিটা পেরোলেই একজন আসাম থেকে মেঘালয়ে ঝাঁপ দিয়ে চলে যাবে। আলিদা এমনভাবে কথা বলে যে সব কিছুই খুব ফানি লাগে, আর ব্যাপারটাও ফানি। তো রোডগুলো অসাধারণভাবে মেনটেন ছিল, যদিও কোনো ট্রাফিকের দেখা পাইনি। সুতরাং ঘন্টা আড়াইয়ের মধ্যেই আমরা আসামের দিশপুর থেকে মেঘালয়ের শিলং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। আর ঢুকতেই দেখা পেলাম উমিয়াম লেকের এখানটা থেকেই গাড়ির জ্যাম শুরু হয়ে গিয়েছিল। সুতরাং গাড়ি থেকে নেমে একটুখানি গ্রিন ভ্যালির পাশ দিয়ে হেঁটে ছবি নিয়ে নিলাম। এই জায়গাটায় গাড়ি 1 মিনিট চলে তো 10 মিনিট দাঁড়িয়ে পড়ে জ্যামের কারণে। এরকমই এক জায়গায় জ্যামের জন্য দাঁড়িয়ে দেখি একটা ছোট্ট ছেলে কি একটা যেন বিক্রি করতে নিয়ে চলেছে।
ওর ওই লম্বা কাঠের বাক্সটার মধ্যে চানাচুর জাতীয় জিনিসপত্র দেখে বেশ লোভ লাগলো। কাছে ডাকলাম ওকে। তারপর ওর কাঠের বাক্সের খোপ থেকে একটু একটু করে ছোলা, বাদাম, ডালমুট, চানাচুর আর পেঁয়াজ দিয়ে তার উপরে একটুখানি নুন, লেবু আর লঙ্কা গুঁড়ো ছিটিয়ে আমাদের দিল। বিনিময় মূল্য 30 টাকা। কতই বা বয়স হবে ছেলেটার, মাত্র 11-12 বছর। এই বয়সেই জীবনযুদ্ধে লেগে পড়েছে। আমাদের বিকালের নাস্তাটা এখানেই হয়ে গেল, আর তারপর আবারও 1.5 ঘন্টা উমিয়াম লেকের জ্যামে আটকে থেকে তারপর ফাইনালি হোটেলে পৌঁছালাম। ততক্ষণে সবারই ত্রাহি ত্রাহি অবস্থা, কেউই আর উঠতে পারছিল না। যেহেতু পুলিশ বাজারের খুব কাছেই আমাদের হোটেল ছিল, তাই আমরা ছোট সদস্যরা ডিনার আনতে বেরোলাম। বেশ কয়েকজনের মুখে শুনেছিলাম, এমনকি আমাদের ড্রাইভারও বলল, বাঙালি খাবার দাবারের ক্ষেত্রে হোটেল সুরুচি নাকি খুবই ভালো। সেখানে গিয়ে দেখলাম কোনো থালি অপশান নেই, সুতরাং আলাদা আলাদা করে আনলাম ভাত, ডাল, আলু ভাজা, একটা ভেজ তরকারি, ডিমের ঝোল আর মাংসের ঝোল। বিল হলো ওই 600 অ্যারাউন্ড। হোটেলে আগে থেকেই বলে রেখেছিলাম প্লেট দেওয়ার কথা, তারা বেশ সুন্দর প্লেট দিয়ে দিয়েছিল, সেখানেই খাবারগুলোকে সাজিয়ে নিলাম। সুরুচিতে আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আলু ভাজাটা ক্রিস্পি হবে কিনা। আমাদের বলা হয়েছিল যে এটা ঝুরি আলু ভাজা। এদিকে যেটা পাতে পড়লো সেটা না নরম না মুচমুচে একটা শক্ত টাইপের আলু ভাজা। ডালটা একদমই ফিনফিনে, আর বাকি যে তরকারিগুলো সেগুলো সত্যি কথা বলতে কি খুবই খারাপ লাগলো। চিকেনটা এতটাই স্টোর্ড যে প্রচণ্ড হার্ড। শেষমেশ অর্ধভুক্ত পেটকে বাঁচাতে এগিয়ে এলো আমাদের শহর থেকে বয়ে নিয়ে যাওয়া কাজু বরফি। রাতে ঘুমানোর আগে প্রতিজ্ঞা করলাম পুলিশ বাজারে অন্তত স্ট্রিট ফুড আর চাইনিজ ছাড়া কিচ্ছু খাবো না।